আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো সংস্কার না হলে কি নির্বাচন হবে এবং বিএনপি কি সংস্কার মানছে না। তো বিএনপির প্রভাবশালী নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন ৭ শতাধিক সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি ৬৫০টি প্রস্তাবে একমত হয়েছে এবং বাদবাকি যেগুলো রাজি হয়নি সেগুলোতে মতামত দিয়েছে। তো সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য শুনে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কোনো কারণে সংস্কার যদি ব্যর্থ হয় বা ঐক্যমত প্রতিষ্ঠিত না হয় তাহলে বিএনপিকেই যেন কেউ দায় না দিতে পারে বা বিএনপিকে যেন এই ব্যর্থতার জন্য দায়ী না করা হয়। তো সালাউদ্দিন সাহেব বোঝাই যাচ্ছে যে এটা একটা তিনি জনমত পক্ষে রাখার জন্য এই ধরনের কথা বলেছেন। কিন্তু আসলেই কি এই কথাটা কতটুকু সত্য যে বিএনপি প্রায় সমস্ত সংস্কার প্রস্তাবই মেনে নিয়েছে? তো সেটা যদি দেখা যায় যে বিএনপি অনেক প্রস্তাব মানলেও তো কিছু একেবারে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার প্রস্তাব রয়েছে যেগুলো বিএনপি মানতে চাইছে না এবং এজন্যই জনমনে একটা সংশয় দেখা দিয়েছে। আর তাছাড়া বিএনপি সেই শুরু থেকেই সংস্কারের প্রতি অনীহা ছিল। বিএনপি বলতে চাচ্ছিল যে নির্বাচিত সরকার সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিবে। তো এসব ধারণা থেকেই বিএনপির প্রতি মানুষের একটা ধারণা জন্মেছে যে তারা ক্ষমতায় যাওয়ার পর এই সংস্কার কাজগুলো করবে না। তো যাই হোক, এখন বিএনপি কোন সংস্কারগুলো মানতে চাইছে না সেগুলো একটু আলোচনা করা দরকার এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো মেনে না নিলে যে একটা রাজনৈতিক সংঘাত দেখা দিবে, রাস্তায় পর্যন্ত সেই সংঘাতটা দাঁড়াতে পারে, রাজনৈতিক সংকট ঘনীভূত হবে, নির্বাচনটা অনিশ্চিত হয়ে পড়বে এবং সব মিলিয়ে একটা খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে এবং এই জুলাই বিপ্লবের পর যে একটা মহা সুযোগ এসেছিল সেটাও হাতছাড়া হতে থাকবে। তো এখন দেখা যাক যে বিএনপি আসলে কোন সংস্কার প্রস্তাবগুলো মানতে চাইছে না, যার কারণে আগামীতে প্রচণ্ড রকমের একটা রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। প্রস্তাবিত অনেকগুলো সংস্কারেই আসলে বিএনপি রাজি নয়। যদি এগুলোর খুঁটিনাটির দিক ধরা হয় তাহলে বহু সংখ্যক সংস্কার প্রস্তাবে বিএনপি রাজি নয়। তো এখানে মাত্র মোটা দাগে উল্লেখযোগ্য কিছু সংস্কার যেগুলো বিএনপি মানতে চাইছে না সেগুলো একে একে উল্লেখ করছি। যেমন প্রথমত উচ্চকক্ষ সৃষ্টির ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে, বিএনপিও একমত হয়েছে। কিন্তু এই উচ্চকক্ষের সদস্যরা অর্থাৎ সিনেটররা তারা কিভাবে নির্বাচিত হবেন, কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন, তাদের ক্ষমতাটা কি হবে, এই নিয়ে বিএনপির ভিন্ন মত রয়েছে এবং বিএনপির যে প্রস্তাব রয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে যে এটা পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক হারে পুরো সারা দেশে যে দল যতগুলো ভোট পাবে সেই ভিত্তিতে এই উচ্চকক্ষের সিনেটররা তারা বিজয়ী হবেন বা তারা নিয়োগপ্রাপ্ত হবেন। তো এইটাই হচ্ছে প্রস্তাব। কিন্তু বিএনপি আসলে এটা চাইছে যে ঠিক এই যে নিম্নকক্ষের যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের ভোটে এই উচ্চকক্ষের সিনেটররা নির্বাচিত হবেন। তো এটা হলে যে জটিলতাটা দেখা দিবে সেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের নির্বাচিত করার মতো, যাদেরকে একসময় খুব ব্যঙ্গাত্মকভাবে বলা হতো যে সংসদে ৩০ সেট অলংকার, অর্থাৎ দলীয় সংসদ সদস্যরা যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে তারাই এই ৩০ জন, এখন যেটা হয়েছে ৫০ জন এই নারী সদস্যদের নির্বাচিত করে থাকেন। তো বিএনপিও এটাই চাচ্ছে যে যেন উচ্চকক্ষের সিনেটররাও এভাবেই নিম্নকক্ষের সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। তো এটা হলে একটা পুরো এই উচ্চকক্ষ গঠনটাই ব্যর্থ হয়ে যাবে এবং এর উদ্দেশ্যটা সফল হবে না এবং সেই দলবাজি বা একক কোনো দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। বিএনপির আরও একটা উল্লেখযোগ্য আপত্তি হলো যে প্রস্তাব করা হয়েছে যে একই ব্যক্তি তিনি দলীয় প্রধান এবং সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো বিএনপি এটাতে রাজি নয়। তো এটার যারা বিএনপির বিপক্ষে যারা যুক্তি দিচ্ছেন তারা বলছেন যে এতে যদি দলীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি পদত্যাগ করেন তাহলে তিনি হয়ে পড়বেন জনগণের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। তিনি দল মত সবার ঊর্ধ্বে উঠে গিয়ে দেশ পরিচালনা করতে পারবেন এবং সরকারে এই যাবৎকালে প্রধানমন্ত্রী হবার পর সরকারের বিভিন্ন অংশে যে একটা দলবাজির রাজনীতি শুরু হয়, দলবাজ প্রশাসন গড়ে ওঠে, সেগুলো থেকে মুক্ত হতে পারবে। তো বিএনপি এই জিনিসটা মানছে না। বিএনপি চাইছে যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান, যদি বিএনপির কোনো প্রধানমন্ত্রী হন তিনি বিএনপি দলেরও প্রধান থাকবেন এবং সরকারেরও প্রধান থাকবেন, এটাই বিএনপি চাইছে। বিএনপির আরেকটা আপত্তির জায়গা হলো এই সংবিধানের এই মূলনীতিগুলো পরিবর্তনে বিএনপি এটা আপত্তি জানিয়েছে, অনীহা জানিয়েছে। এটা পরে নির্বাচিত হওয়ার পর করবে, এ ধরনের একটা কথাবার্তা বলছে। তো সেই জিনিসটা হলো যে ২০১১ সালে শেখ হাসিনা সেই ৭২-এর সংবিধান ফেরত এনেছিলেন এবং সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং
এই বাঙালি জাতীয়তাবাদ এটা সেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার এটা অন্তর্ভুক্ত করেছিলেন এবং আল্লাহ তাআলার উপর আস্থা ও বিশ্বাস এই শব্দগুচ্ছগুলো বাদ দিয়েছিল। তো এই জুলাই বিপ্লবীরা পরিবর্তন চাইছে, তারা সেই ৭২-এর সংবিধান বা শেখ হাসিনা যে পরিবর্তনগুলো করেছে সেটা বাদ দিয়ে তারা এই সংবিধানের ৪টি মূলনীতি পরিবর্তন করতে চাইছে, কিন্তু বিএনপি এতে রাজি না। তার মানে সেই ঘুরে ফিরে বিএনপি ধর্মনিরপেক্ষতাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ বা সমাজতন্ত্র, যার কোনো আসলে পৃথিবীতে অস্তিত্ব নাই, এই জিনিসগুলো বিএনপি কিন্তু প্রকারান্তে সাপোর্ট করছে এবং বিএনপির সঙ্গে আবার কয়েকটি বাম দল, ৪টি বড় বাম দল, তারাও সুর মিলিয়েছে। তো এখানে বিএনপির এই বিষয়টা সংবিধানের ৪ মূলনীতি যেটা শেখ হাসিনা পরিবর্তন করে ৭২-এর সংবিধানে ফেরত নিয়েছিল, সেটা বিএনপি পরিবর্তন এখনই করতে চাইছে না। বিএনপির আরেকটা আপত্তির জায়গা হলো এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করার যে একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে, একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, বিএনপি তার বিরোধিতা করছে। সেই সাথে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিরও বিরোধিতা করছে। প্রস্তাবে বলা হচ্ছে যে জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্যরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কমিশনাররা বা মেম্বাররা, পৌরসভার চেয়ারম্যান বা কমিশনাররা, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেয়র এবং অন্যান্য কাউন্সিলররা, তারা এবং এই সংসদের নিম্নকক্ষের যে সদস্যরা থাকবেন এবং উচ্চকক্ষের যে সদস্যরা থাকবেন, এই বিপুল সংখ্যক মানুষজন রাষ্ট্রপতিকে ভোট দেন, প্রত্যক্ষভাবে তারা নির্বাচিত করবেন। তো বিএনপি এটাতে রাজি না। বিএনপি সেই একই কথা বলছে যে নিম্নকক্ষের সদস্যরা তারা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, অর্থাৎ বর্তমানে যে ব্যবস্থাটা রয়েছে। তো তাহলে কাজের কাজ কিছুই হবে না এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে না এবং রাষ্ট্রপতি নির্বাচিত করার ক্ষেত্রে খুব যোগ্যতম প্রার্থীর অভাব পড়বে বা তিনি রাষ্ট্রপতি পদে বসবার পর সেই একইভাবে অতীতের মতো দলীয় আনুগত্য প্রদর্শন করতে থাকবেন। বিএনপির আপত্তির আরেকটা ইন্টারেস্টিং জায়গা হলো এই যে ৭০ অনুচ্ছেদের পরিবর্তনে বিএনপি রাজি হয়েছে ঠিকই, মানে সংসদ সদস্যরা এখন দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন, তবে সেখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে যেটা অর্থ বিল বা বাজেট সংক্রান্ত বিষয় এবং আস্থা ভোট যাতে সরকারকে পরিবর্তন করতে না পারে বা প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনতে না পারে। তো এই বিধানটা সংযুক্ত রেখে আর অন্যান্য সব বিষয়ে এই সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বাইরে গিয়ে তারা ভোট দিতে পারবেন। তো এই ফ্লোর ক্রসিং বা হর্স ট্রেডিং ঠেকানোর জন্য এই অর্থ বিল বা বাজেট বা প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জ্ঞাপন করা বা কোনো আস্থা ভোটের বিপক্ষে ভোট দেওয়া, এই বিষয়গুলো সংযোজন করা হয়েছে। এগুলোর সব দলই একমত হয়েছে, কিন্তু এখানে বিএনপি একটা নতুন শর্ত দিয়েছে, একটা নতুন প্যাচ লাগিয়েছে। সেটি হলো বিএনপি বলছে যে যেগুলো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু এবং সংবিধান সংশোধনীর যে বিষয়গুলো থাকবে সেখানেও কেউ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। তো এই নিয়মটা চালু করলে কিন্তু এই যে জাতীয় নিরাপত্তার ইস্যু যেটা বলা হচ্ছে, দেখা যাবে যে সংসদ বা কোনো সরকার বৈদেশিক কোনো চুক্তি করছে যেটা বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, তো সংসদ সদস্যরা যদি সেটা সমালোচনা করতে না পারেন, দলের বিপক্ষে ভোট দিতে না পারেন, তাহলে কিন্তু ওই হাসিনার মতোই দেখা যাবে যে দেশ বিরোধী অনেকগুলো চুক্তি সংবিধানে পাশ হয়ে যাচ্ছে। তো এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রেও তাই। তো সুতরাং এই দুটো বিষয় যে বিএনপি দ্বিমত করছে বা এই দুটো বিষয় যে চালু করতে চাইছে, তাতে কিন্তু এই ৭০ অনুচ্ছেদের যে পরিবর্তনটা করা হলো, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোটদানের যে একটা সুযোগ তৈরি করা হলো, সেটাও কিন্তু বিফলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। বিএনপির আরও কতগুলো বিষয়ে সংস্কারের বিষয়ে তাদের ঘোরতর আপত্তি রয়েছে। এর মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কী হবে, প্রধান উপদেষ্টার নিয়োগটা কী হবে, এই নিয়ে বিএনপির ভিন্ন মত রয়েছে এবং এই ইলেকশন কমিশন এই যে আইন তৈরি করা হবে, যে কাঠামোটা তৈরি করা হবে, সেটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে একবারে পাকাপোক্ত করার যে একটা ব্যবস্থা, কোনো সরকার এসে যেন সাধারণ কোনো আইনের মাধ্যমে এটা পরিবর্তন করতে না পারে, এই বিষয়ে বিএনপির এই সংবিধানে এই আইনটা, ইলেকশন কমিশনের নতুন আইনটা তারা অন্তর্ভুক্ত করতে অনীহা প্রকাশ করছে। আরও একটি বিষয় হলো যে এই নারী সংসদ সদস্যরা প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়ে আসবেন, সংরক্ষিত কোঠা আর থাকবে না, এই বিষয়টিতেও বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপি এই সংবিধানে নাগরিকদের যে অধিকার, মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সম্প্রসারণের বিষয়েও বিএনপি আপত্তি জানিয়েছে। বিএনপির এই অনাপত্তি বা বাহানা বা অজুহাত বা সংস্কারে রাজি না হওয়ার সবচেয়ে আলোচিত একটা বিষয়, একদম লেটেস্ট, সেটাই হচ্ছে
এই দুদক চেয়ারম্যান এবং পিএসসির চেয়ারম্যান এগুলোর নিয়োগ প্রধানমন্ত্রীর যে একটা প্রভাব রয়েছে, তার যে একটা ক্ষমতা রয়েছে, সেটা খর্ব করে দিয়ে প্রধানমন্ত্রীর আন্ডারে 7 সদস্যের একটা কমিটি করে একটা প্রস্তাব করা হয়েছে যে সেভাবে নিয়োগগুলো হবে। তো অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে প্রধানমন্ত্রী তার প্রভাব খাটিয়ে এই দুদকের চেয়ারম্যান বা পিএসসির চেয়ারম্যান এগুলোতে নিয়োগ দিয়ে থাকেন এবং দুদক একটা নখদন্তহীন বাঘে পরিণত হয়। তো এই আইনটার যে একটা পরিবর্তন করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর একত্রিত্ব থাকবে না বা প্রভাব থাকবে না, সরাসরি প্রভাব থাকবে না, তো সেটাতেও বিএনপির একটা ঘোরতর আপত্তি রয়েছে। যেমন ধরা যাক দুদকের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে যে একটা প্রস্তাব পেশ করা হয়েছে যে 7 সদস্যের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি থাকবেন, যেখানে বিরোধী দলীয় নেতা থাকবেন এবং সংসদের উচ্চ কক্ষের এবং নিম্ন কক্ষের 2 কক্ষের স্পিকার থাকবেন, 2 কক্ষের 2 জন ডেপুটি স্পিকার থাকবেন এবং সরকারি দল এবং বিরোধী দল এই দুটো রাজনৈতিক দলের বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক দলের একজন সংসদ সদস্য থাকবেন। তো এই 7 জন মিলে একজন পিএসসির চেয়ারম্যান অথবা দুদকের চেয়ারম্যান নিয়োগ দিবেন। তো বিএনপি এটাতে রাজি হচ্ছে না এবং এই নিয়োগ সংক্রান্ত পিএসসি এবং দুদক এবং আরও 2টি প্রতিষ্ঠান আছে, ন্যায়পাল নিয়োগ এবং সেই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই 4টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে একটা আইনি কাঠামো সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করবার ব্যাপারেও বিএনপির প্রচণ্ড আপত্তি রয়েছে। তো বিএনপি এগুলো মানতে চাইছে না এবং বিএনপি সেই পুরনো হাসিনা আমলে যে জিনিসগুলো হয়েছিল, ঠিক দুদককে নখদন্তহীন বাঘ করে রাখা হয়েছিল, সেরকমই একটা প্রধানমন্ত্রীর সর্বময় কর্তৃত্বটা বিএনপি রাখতে চাইছে। দুদকের আইনের ক্ষেত্রে আরও একটা আশ্চর্যের বিষয় হলো, যেটা বিএনপি মানতে চাইছে না, বর্তমান যে আইনটা আছে, দুদক কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে গেলে তাকে এই এনবিআর থেকে তথ্য সংগ্রহ করতে হয়, সেই ব্যক্তির ট্যাক্স ফাইল বা সম্পদের বিবরণী, আয়কর রিটার্ন এগুলো সংগ্রহ করতে হয়। তো বিদ্যমান যে আইন রয়েছে, তো এই ধরনের দুদক যদি এনবিআরের কাছ থেকে এই কোনো ব্যক্তি সম্পর্কে, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে এই তথ্যগুলো জানতে চায়, তাহলে তাকে আদালতের অনুমতি নিতে হবে এবং এই বাধ্যবাধকতা রয়েছে। তো এখন দুদক যখন আদালতে যায় অনুমতি নেওয়ার জন্য যে ওই ব্যক্তিটার তথ্য বিবরণীগুলো এনবিআর থেকে দেওয়া হোক, তো এই আদালতের চক্কর খেতে খেতে ততদিনে কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তি তার পার পেয়ে যাবার কতগুলো রাস্তা তৈরি করে। তো নতুন প্রস্তাবে বলা হচ্ছে যে এই আইনি কাঠামোটা তুলে দিতে, যেন দুদক চাওয়া মাত্রই এনবিআর থেকে সমস্ত তথ্যগুলো পেতে পারে। তো বিএনপি এটাতে একেবারেই নারাজ এবং বিএনপি এটাতে রাজি হচ্ছে না। তো তাহলে জনমনে একটা প্রশ্ন দেখা দিবে যে তাহলে কি বিএনপি এই দুর্নীতিবাজদের সমর্থন করে, বা দুর্নীতি বন্ধ না হোক পুরোপুরিভাবে, বা এর একটা শক্তিশালী কাঠামোর মধ্যে, নজরদারির মধ্যে আসুক, এটা কি চায় না? তো এই দুদকের চেয়ারম্যান নিয়োগ বা পিএসসির চেয়ারম্যান নিয়োগ বা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার পদটা নিয়োগ, ন্যায়পালের নিয়োগ, এগুলোর নাকি এই 7 সদস্যের যদি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি গঠন করে করা হয়, তাদের নিয়োগগুলো একটা কমিটির মাধ্যমে করা হয়, তাহলে নাকি এই রাষ্ট্রের নির্বাহী ক্ষমতাটা আর থাকবে না, নির্বাহী বিভাগের ক্ষমতা নাকি কমে যাবে। তো এখানে খুব একটা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এই যুক্তিটা দিচ্ছেন, কিন্তু এই যুক্তিটা গ্রহণযোগ্য নয় এই কারণে যে দুদক কিন্তু কোনো নির্বাহী প্রতিষ্ঠানের নির্বাহী বিভাগের অধীনে কোনো প্রতিষ্ঠান না। দুদক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্বাধীন প্রতিষ্ঠান। এখন এই দুদকের চেয়ারম্যানের নিয়োগটা যদি প্রধানমন্ত্রীর একত্রিত্বের উপরে থাকে, তাহলে অতীতেই দেখা গেছে যে দুদক আর সেই স্বায়ত্তশাসিত হলেও স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে ফাংশন করতে পারেনি। পিএসসি বা এই সরকারি কর্ম কমিশন যারা সরকারি চাকরির নিয়োগ দিয়ে থাকেন, বিভিন্ন তরুণ তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসেন। তো এই ক্ষেত্রেও এই পিএসসির অনেকগুলো জটিলতা আছে। এটা রাজনীতিকরণ করা হয়েছে গত 54 বছর ধরে, সব সরকারের আমলেই ছিল, যার ফলে এই মেধাবীরা আর সেই সরকারি চাকরিগুলো পান না। আবার যারা চাকরি পান তারাও একেবারে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে, যেহেতু তাদের নিয়োগটাই রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে থাকে, তো দেখা যায় যে একেবারে একটা দলবাজ প্রশাসন গড়ে ওঠে। তো এখানে রাষ্ট্র ভীষণ ক্ষতিগ্রস্ত হয়, মেধাবীরা বঞ্চিত হয়। তো প্রস্তাবিত যদি পিএসসির চেয়ারম্যানটা যদি অরাজনৈতিকভাবে নিয়োগ হয় বা প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব সেখানে না থাকে, তাহলে এই পিএসসি বা সরকারি কর্ম কমিশন কিন্তু বেশ স্বাধীনভাবে ভালোভাবে ফাংশন করতে পারবে এবং যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল তাদেরকে কিন্তু সরকারি জায়গায় তারা নিয়োগ দিতে পারবে। তো এক্ষেত্রেও এই বিএনপি যদি এটার বিরোধিতা করতে থাকে, তাহলেও এটা একটা নেতিবাচক বিএনপির জন্য মনোভাব বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রম হিসাবে চিত্রিত হবে।
আর যদি সেই মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এই পদের কথা বলা হয়, তারাই রাষ্ট্রের সকল আয় ব্যয়ের হিসাব নিকাশগুলো তারা করেন। তো এটাও যদি শক্তিশালী হয় এবং স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে যদি নিয়োগটা পায়, তাহলে এই যে রাস্তা না করেই যে যারা বিল উত্তোলন করার একটা খাত খুলেছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এটা দেশ আর্থিকভাবে স্বচ্ছ হবে এবং লাভবান হবে। তো এই গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো করলে সকল রাজনৈতিক দলই কিন্তু লাভবান হবে। আজকে যারা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী বা ক্ষমতায় যাবে, আগামী দিনে কিন্তু তারা ক্ষমতায় নাও থাকতে পারে, বিরোধী দলে যেতে পারে বা ছোট দলে পরিণত হতে পারে। তাহলে এই সংস্কারগুলো হলে রাষ্ট্রের যেমন লাভ হবে, এই সমস্ত রাজনৈতিক দলেরও লাভ হবে। তো বিএনপি বারবার শুরু থেকে বলছে যে 31 দফার মধ্যে সব সংস্কারের কথা বলা আছে। তো সেই সংস্কারগুলো এখনই যদি বিএনপি করে ফেলে, এটা একটা মহা সুযোগ এসেছে, তাহলে তো কোনো সমস্যার কিছু নাই। আসলে জনগণ কিন্তু বিশ্বাস করে না, কারণ অতীতে অনেকগুলো সরকার এসেছে গিয়েছে, তারা কিন্তু কথা দিয়ে কথা রাখেনি। সুতরাং মানুষ বা জনগণ এখন চাচ্ছে যে যেটা এখন একটা সুযোগ এসেছে, সেই সুযোগের সদ্ব্যবহার করা হোক, সংস্কার করা হোক, তারপরে নির্বাচনের দিকে ধাবিত করা হোক। বিএনপির আরও একটা বড় আপত্তির জায়গা হচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্রকে তারা সাংবিধানিক ভিত্তি দিতে চাইছে না বা সাংবিধানিক কাঠামোর মধ্যে আনতে চাইছে না। তাহলে এই জুলাই বিপ্লবীরা কি আগামী দিনে অনাথ এবং এতিমের মতো রাস্তায় রাস্তায় তারা কি মার খাবে বা তাদের কি কোনো এক সময় সাজা দেওয়া হবে? এই বিষয়টা বিএনপি খুব সিরিয়াসলি চিন্তা করছে না। এটা খুব সহজ একটা বিষয়। তো আসলে বিএনপিকে এই সমস্ত সংস্কারগুলো মেনে নিয়ে দেশ গঠনের রাজনীতি করতে হবে, তাতে দেশেরও লাভ হবে এবং বিএনপিও একটা জনপ্রিয় দল হিসাবে অনেক দিন ক্ষমতায় থাকতে পারবে। আর যদি এই ধরনের সংস্কার না করে যদি বিএনপি তড়িঘড়ি করে ক্ষমতায় যেতে পারে বা চলে যায়, তাহলে কিন্তু তাদের এই শাসনটা সুখকর হবে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।